হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। অনেক দিন পর আজকে আমার একটা ব্লগ শেয়ার করতে চলেছি। শরীরটা সেরকম জুটের নাই, তাই বিউটি টিপসগুলো তোমাদেরকে আর শেয়ার করতে পারছি না। তবে আগামী দিনে অবশ্যই চেষ্টা করব আরও অনেক রকমের বিউটি টিপস আনার। স্কিন কেয়ার যা যা আমাদের ঘরোয়া জিনিস দিয়ে আমরা করতে পারি, সেরকমই কিছু স্কিন কেয়ার আনার চেষ্টা করব। তো আপাতত ডেলি ব্লগে একটু শেয়ার করে নিই, অনেক দিন যেহেতু দিই না। আর যেন আমার একটাই চ্যানেল, আর একটা চ্যানেলেই আমি সব কিছু শেয়ার করে থাকি। আর তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, কেননা রেডি হওয়ার কারণ হলো হুট করে যাচ্ছি হলো শ্বশুরবাড়ি। হ্যাঁ, মাঝখানে আমার অনেক ভিউয়ার্স জানো না, মাঝখানে আমরা একটা গাড়ি কিনেছি। মানে আমরা না, আমার মা বাবা একটা গাড়ি কিনেছে। আমার মা বাবা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডকে গিফট করেছে। তো সেই ব্লগটা আর করিনি, এটা মায়ের চ্যানেলে রয়েছে, দেবশ্রীস টুকিটাকি চ্যানেলে চলে যাবে, তাহলেই তোমরা সমস্ত দেখতে পারবে। তো ওই গাড়িটাই গিফট করেছে। এখন হুটে না হুটে কথায় কথা মানে কি বলে, হুট করেই প্ল্যান করছি, চলে যাচ্ছি। তো শ্বশুরবাড়িতে যাচ্ছি, মর্নিং টু নাইট শিফট, ওর ছুটি, ওই জন্যই যাওয়া হচ্ছে। এরকমভাবেই যেতে হবে। তো এখন নিজের গাড়ি, আগে তো গাড়ি ভাড়া করে যেতে হতো, এখন আর অতটা চাপ নেই, নিজের গাড়ি করেই যাচ্ছি। হ্যাঁ, তো এই দেখো এখানে অলরেডি এই যে, বেশি কিছু না, যেহেতু আবার কালকেই চলে আসবো, আজকে গিয়ে কালকেই ব্যাক। যাচ্ছি একটা বিশেষ কারণে। ওখানে আমার ভাসুরের বাড়িতে পুজো হচ্ছে। তো কোনো বছরই যাওয়া হয় না, কেননা জানোই যদি আমরা আগে যেতাম তাহলে একটা খরচের ব্যাপার ছিল, অনেকটাই অ্যামাউন্টের টাকা লেগে যেত। তো এখন যেহেতু নিজের গাড়ি, অনেকটা টাকা মানে অ্যামাউন্ট কমে গেছে। হ্যাঁ, তো ওই জন্যই এখন যেতে পারছি। আর তো পুজো আছে ভাসুরের বাড়িতে, তো সেই পুজো উপলক্ষে যাচ্ছি। এই 7 বছরে কোনো দিনও আমি যাইনি কোনো পুজোতে, এই ফার্স্টই যাচ্ছি। এমনি দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এগুলোতে গেছি, কিন্তু বাড়ির পুজোতে আমি কোনোদিনও যেতে পারিনি, হাজব্যান্ডের ডিউটি পারপাস। তো এই দেখো এখানে সমস্ত কিছু, এই যে জাস্ট এই দুটো ক্যামেরার ব্যাগটা, যেহেতু ও অনেক দিন পরে যাচ্ছে পুজোতে, তো সবাই ফটো মটো তুলবে, তাই ক্যামেরার ব্যাগটা নিয়েছে। আর এই যে এই একটা ব্যাগ, আর আমার একটা হ্যান্ড ব্যাগ, এই হলো আমাদের ইয়ে। আর এখন ঘড়িতে বেজে গেছে কটা দেখো, সেই লক্ষ্মী পুজোয় গেছিলাম রাত্রির করে, আর আজকে যাচ্ছি। এই দেখো ঘড়িতে বেজে গেছে 2টো। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা, কিন্তু রাত 2:10 দেখতেই পাচ্ছ। এখানে ছেলে রেডি হয়ে গেছে, ওর পক্ষে ঘুম নেই, মোবাইল দেখছে। আর সেখানে হাজব্যান্ড রেডি, এই যে ও অনেক দিন পরে যাচ্ছে, বলে অনেক দিন না, আমরা কতদিনের মাথায় যাচ্ছি আবার। হ্যাঁ গো, 21 দিনের মাথায় যাচ্ছি। 12 তারিখে গেছিলাম, আবার আজকে যাচ্ছি, মানে জুনের 12 তারিখে গেছি, আর আজকে হলো 1 তারিখ, না 2 তারিখ, 2 তারিখে যাচ্ছি। তারিখে গেছিলাম নতুন গাড়িটা দেখানোর জন্য, আর আজকে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি, ওইদিকে সম্রাটকে নিয়ে যাব, কেননা হাজব্যান্ডের যেহেতু এখনও লাইসেন্স বেরোয়নি, আর 4 মাসের আগে জানোই লাইসেন্স পাওয়া যায় না। লাইসেন্সের অ্যাপ্লাই করা হয়েছে, আর ও শিখছে, অনেকটাই শিখে গেছে, আরও প্র্যাকটিস করতে হবে। আর 4 মাসের আগে তো আর ও নিয়ে বেরোতে পারবে না, কেননা যতদিন না লাইসেন্স না আসে। তো সম্রাটকেই নিয়ে যাচ্ছি এখন। তো সম্রাট অলরেডি বাড়িতে চলে গেছে, ও মনে গাড়িটারি একটু মুছে টুছে বেরিয়ে আসছে। তো চলো পুরো ব্লগটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ত্রিমূর্তি বেরিয়ে পড়লাম, অন্ধকার আসছে, রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। সম্রাট মুছছে মনে হয় গাড়িটাকে, ওই যে লাল রঙের গাড়ি চলে এসছে, সব মালপত্র ঢোকানো হলো। আর আজকে সবাই লাল পড়েছি, গাড়িও লাল, সম্রাটও লাল, আমার বর লাল, আমার ছেলে লাল, সবাই লাল, আজকে লালে লাল। তো চলো রওনা দিই, ঠাকুর ঠাকুর করে দুর্গা দুর্গা করে বেরোই। চলো বন্ধুরা, নেমে গেছি কোলাঘাটে। কোলাঘাটে একটু শেরি পাঞ্জাবে দাঁড়িয়েছি, এই যে ব্যাকে শেরি পাঞ্জাব, এখানে কফি খেতে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ওই দিকে, কিন্তু ব্যাকে করে এসেই মানে শেরি পাঞ্জাবের কফিটা দারুণ। আর একটু যেহেতু এখন 4টে বেজে গেছে, তো একটু ঘুম ঘুম তো পাচ্ছি, তাই না? তো ওই জন্যই দাঁড়ানো। আর খুব নয়েজ আসছে, কেননা বুঝতেই পারছো প্রচুর গাড়ির এখানে একটা নয়েজের ব্যাপার আছে। তো এই যে এর আগের বারও এসেছিলাম, কিন্তু সেই সময় আমি ব্লগটা করা বন্ধ করেছিলাম বলে আমি দিতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো কফিটা খেয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি। দেখো গাড়ির অবস্থা একদম থেমে গেছে,
আর এই যে শের পাঞ্জাব, এটা নতুন হচ্ছে। আর এখানে আমার পাপা ঘুমাচ্ছে, এই দেখো ওই যে ঘুমাচ্ছে। আমি ঘরের থেকে বালিশ নিয়ে এসেছি। তো এই যে কফি চলে এসেছে, শের পাঞ্জাবের কফি দেখতেই পাচ্ছ। আর এইমাত্র এখানে একটা বিভৎস গন্ডগোল হচ্ছিল, সেটা তোমাদেরকে দেখায়নি গন্ডগোলটা। এখন এটা খেয়ে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আশা করি 6টা-7টার মধ্যে ঢুকে যাব, আর বেশি দূর না এখান থেকে। চলো কফিটা খাই। তো যে আমরা ওইখান থেকে শেরি পাঞ্জাব থেকে বেরিয়ে তারপরে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম। দাঁড়িয়ে কিছুটা তেল ভরে নিচ্ছি, কেননা এত দূরের রাস্তা বুঝতেই পারছো। আর যেহেতু যাচ্ছি গ্রামে, তো যত গ্রামের দিকে যাব তত মানে পেট্রোল পাম্প তো আর থাকবে না। ওই জন্য এমার্জেন্সি হিসাবে আমরা পেট্রোলটা ভরে নিচ্ছি গাড়িতে, যাতে যাতায়াতের পথে কোনো অসুবিধা না হয়। এরপরে দেখো আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি, আর আমরা একটুখানি ঘুর রাস্তাতেই যাচ্ছি। মানে অনেকে হয় যে বাজকুল হয়ে যায়, তোমরা যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা বুঝতে পারবে না। তো আমরা আর ওই মানে নন্দকুমার বাজকুল ওই দিক যে যাচ্ছি না, আমরা একটুখানি ঘুরে যাচ্ছি, কেননা এদিককার রাস্তাটা খুবই ভালো। আর আমাদের বাজকুল থেকে আমাদের যে গ্রামের যে রাস্তাটা, তো সেখানে যেতে গেলে তোমার রাস্তাটা একটু খারাপ হয়। এসে গেছে ঘরে, এসেই দিদির বড় মেয়েটা এই যে কোলে তুলেছে। ছোট মামা তো যখন যত বড়ই হোক কোলে ওকে তুলবেই। আর এই যে ছোটটা, আর মেজোটা কই আসেনি। আর এটাকে চেনো সবাই চেনে এটাকে, এটা পুরনো মুখ, সবাই চেনে এটাকে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, স্নান হয়ে গেছে, আর এবারে এসে শাড়ি পরে নিয়েছি। আর শুনতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে মাইকে, মানে এখানে পুজো হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মানে ছেলের ঘরে, আমার ভাসুরের ঘরে। তো ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো, আর কত লোকের আয়োজন করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। আমার ফার্স্ট টাইম, কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এখানে এই দেখো ছেলেকে দুধ কর্নফ্লেক্স নিয়ে বসে পড়েছি, এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে ঠাকুর দেখতে যাবো। বন্ধুরা যেহেতু সারা রাত জাগা, তো ওই জন্য এসে আগে স্নানটা করে নিয়েছি, আর ছেলেটাকে খাইয়ে নিচ্ছি, কেননা ওকে খাইয়ে রেখে দেন আমি যাব পুজোর ওখানে। আর এটা আমার 7 বছরের মধ্যে এই ফার্স্ট আমি আমার শ্বশুরবাড়ির এরকম ঘরের কোনো পুজো অ্যাটেন্ড করতে পারছি, কেননা হাজব্যান্ডের ডিউটির সোর্সে আমার একদমই আসা হয়ে ওঠে না। যখন আমার হাজব্যান্ড ছুটি পায় তখনই আমরা আসি, বিশেষত আমরা লক্ষ্মী পুজো আর দুর্গা পুজোতেই এসে থাকি। তো এই প্রথম আমি আমার মানে পরিবারের পুজোতে অ্যাটেন্ড করতে পেরে খুবই মজা লাগছে। আর আমি এখানে ছেলেকে খাওয়াচ্ছি, আর দেখো আমি চলে এসেছি সকলে এসছে। আমি পুজো পারপাসে, যেহেতু এটা ঘরের পুজো, তো ঘরের পুজো পারপাসে তারা এসছে, তাদের সঙ্গে কিন্তু আমার নতুনই আলাপ হয়েছে। অনেকটাই নতুন ছিলাম, জানলাম অনেকের সঙ্গে, মানে কারোর মামিমা, কারোর কী বলে বৌদি, এরকম কিন্তু আমি কিন্তু নানান জনের সঙ্গে মানে পরিচয় হলো বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের সঙ্গে।
মনসা ঠাকুর এসে পুজো করে তারপরে কিন্তু আরাধনা করা হয়েছে। অনেক বড় কিন্তু আয়োজন ছিল, প্রায় 2000 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর এখানে দেখো, যেহেতু আমি প্রথম, সেহেতু আমাকে সব বৌদিরা ডেকে নিল, ডেকে নিয়ে বলল যে চলো এরকমভাবে ঘুরি। আমি মানে আমাকে যেরকমভাবে বলেছে আমি সেভাবেই করেছি। আর হাতে নিয়ে নিয়েছি কাসর। কাসর বাজাতে আমি ছোটোবেলা থেকেই খুবই ভালোবাসি। তো ওই জন্য কাসর হাতে নিয়ে নিয়েছি। আর ওই যে আমার পেছনে যে দেখছো না, ওর সম্পর্কে মানে আমি ওর সম্পর্কে মামি হই। তো ওর সঙ্গে আমার নতুন আলাপ হলো। তো এইভাবেই অনেক মানুষের সঙ্গে আমার আলাপ হলো। আর এই যে আমার ভাসুর কিন্তু গায়ে প্রথমে ছিল। আর এই যে এটা হলো আমার ভাসুরের ঘর, মানে আমার হাজব্যান্ডের জেঠুর বড় ছেলে। ওই যে প্রথমে আসছে ধূপকাঠি নিয়ে, এটা হলো বড় ছেলে আর ওই যে বড় বউ। তো ওদের ঘর দিয়েই আমরা চারিপাশ দিয়ে ঘুরছি। আর গ্রামের এখানেই প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম মাটির চালা দিয়ে দোতলা করা। তো তোমরা হয়তো অবাক হবে, তো ওখানে অবাক হওয়ার কিছু নেই, এটা মেদিনীপুরের কিছু হয়তো বৈশিষ্ট্য এটাই। এরপরে দেখো সমস্ত বৌদিরা প্লাস মারা আমার হাতে, মানে মা বিশেষ করে, মানে আমার শাশুড়ি মা আমাকে কতগুলো 10 টাকার নোট এনে দিল। আর ওখানে মেজদি নোটগুলোতে সেফটিপিন লাগিয়ে দিচ্ছে। আর আমাকে বলল প্রত্যেকটা ঠাকুরের গায়ে যেন আমি এই 10 টাকাগুলো লাগিয়ে দিই। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু এরকমভাবে 10 টাকা লাগিয়ে দিয়েছি। আমি আদৌ জানি না যে এটা আদৌ কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা। তো আমাকে যেরকমভাবে বড়রা যেরকমভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করেছি। আর বীভৎস গরম বন্ধুরা। আর আজকের এই ভিডিওতে লাস্টে একটা চমক আছে। তো চমকটা দেখতে হলে তোমাদের সাথে থাকতে হবে, কারণ অনেক দিন পরই ব্লগটা আমি দিচ্ছি। তো সাথে থাকতে হবে, কেননা আমার এই পুজো যেহেতু ফার্স্ট টাইম, তো অনেক কিছুই হয়েছে যেটা নাকি আমার সঙ্গে ফার্স্ট হয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এরপরে বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি খাবারের জায়গায়, যেখানে এই 2000 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। তো সেটা দেখার জন্যই আমি চলে এসেছি। আর এখানে দেখো একটা বিশাল বড় কড়াই, যেটা নাকি মানে কি বলবো, আমার তো হাতের বেড়েই আসবে না। প্লাস এখানে যে সমস্ত লোকজনগুলো কাজ করছে তাদের কারোরই বেড়ে আসবে না, মানে এত বড় কড়াই আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো আমরা তাই আলোচনা করছিলাম যে এই কড়াইটা যে মাজবে তার কতটা পরিমাণ ট্যালেন্ট বলতে পারো। তো যেহেতু এত মানুষের খাবার, 2000 জন তো কম নয় বলো, আর এটা যেহেতু প্রসাদ, তো সেহেতু এই এত বড় কড়াইয়ে কিন্তু সমস্ত রান্নাবান্না চলছে। আর এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কাজ করছে, এক একজন এক এক দিকে চলে গেছে, আর সবই কিন্তু বেশিরভাগই পরিবারের লোকজন। আর এরা হয়তো রাঁধুনি নিয়ে এসছে, রাঁধুনি টাধুনি দিয়েই কিন্তু এখানে রান্না করা হচ্ছে। তো দেখো আমি কড়াইটাকে বারবার ক্লোজ করে দেখাচ্ছি। তো ওখানে আমাকে জিজ্ঞেস করছিল যে মানে আমি এখানে কেন। আর এর ব্যাপারে দেখো মাঠে চলে এসেছি। মাঠে এখানে ছেলের ভাগ্নি, আমার ভাইপো, ভাগনা সবাই মিলে এখানে খেলা করছিল। তো আমিও চলে এসেছি এখানে। এখানে এসে একটুখানি, আমার প্রত্যেকবারই গ্রামে আসলে আমি এখানে চলে আসি। বন্ধুরা দেখো চলে এসেছি মাঠে। আর এখানে মনে হয় ধান চাষ টাছ কিছু হবে, যার জন্য মাটি ফেলেছে। আর পুরো দেখো পেছনে পুরো মাঠ আর মাঠ। আর ওই দেখা যায় আমার বাড়ি।
তো এখন একটু রিলস করি, খুব একটা না, 2-3টে করব, ব্যাস তারপরে ঘরে চলে যাবো, কারণ চতুর্দিকে যা আওয়াজ গানের কিছুই শোনা যাচ্ছে না। তো চলো, আর তোমাদেরকে একবারে খাওয়া দাওয়াটা দেখাবো, ব্যাস ওইটুকুনি, তারপরে ব্লগটা শেষ করে দেবো। বলে মরণে পড়িল ওইদিকে যাত্রা হচ্ছিল, আর এইদিকে দেখো অলরেডি খাবার বসে গেছে। আর কোন মাথা থেকে দেখেছো মানুষজন বসা শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে সবাই বসছিল, আর আমি যেহেতু ক্যামেরা করছি সবাই একটুখানি অবাকই হচ্ছিল যে কেন ক্যামেরা করছি, তো একটু লুকিয়ে ক্যামেরাটা করছিলাম আমি। আর এই দেখো এখানে সবাই খাবার পরিবেশন করছে, আর এটা আমরা অনেক ছোটোবেলায় কিন্তু আমরা এরকম কিন্তু জায়গায় এরকম খেতে যেতাম, মানে প্রসাদ নিতে যেতাম। তো অনেক বছর পর কিন্তু আমি আবারও এরকম দেখতে পেলাম। তো আমাদের এদিকে এখন চেয়ার টেবিল হয়ে গেছে, নিচে এরকম বসে খাওয়ার কোনো ব্যবস্থা এখন বর্তমানে মনে হয় না আছে আমাদের এদিকে, কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে দেখলাম এই জিনিসটা আছে। আর এখানে দেখো আমার ননদ, এই যে নীল শাড়ি পরা আমার ননদ, প্রত্যেককে কিন্তু পাতায় জল দিয়ে দিচ্ছে যাতে পাতাগুলো সবাই ধুয়ে নিতে পারে। আর এখানে প্রত্যেকে কাজ করছে কিছু না কিছু। ওই নিচে অলরেডি দেখো ওই যে আমার ভাগ্নি বসে পড়েছে, পাশে দিদির ছেলেও বসে পড়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখানে সবাই মানে বলছি না অনেক লোক অনেক লোক। আর এখানে দেখো কি স্পিডে খাবার পরিবেশন করছে, মানে আমি জাস্ট দেখছিলাম। আমার অনেকটা মায়াপুরে গদা ভবনে যেরকম খাবার পরিবেশন করে না, মানে প্রসাদ দেয়, সেরকমই ফিলিংস হচ্ছিল, কেননা সবাই ওরকমই বলছিল যে প্রসাদ নেবেন প্রসাদ নেবেন। তো এখানে দেখো সবাই এরকম দিচ্ছে আস্তে আস্তে। তো আস্তে আস্তে না, খুব স্পিডেই দিচ্ছিল, তার মধ্যে আমি আরও স্পিড বাড়িয়ে দিয়েছি। তো দেখো সবাই মোটামুটি খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর মানে প্রচণ্ড টেস্টি হয়েছিল প্রত্যেকটা খাবার, এই না যে খারাপ হয়েছিল। আর দেখো সবাই খেতে বসে গেছে, এই মুহূর্তে এখানে একটা ঢুকিয়ে দিয়েছে ভ্যান, মোটর ভ্যান, মানে কি বলবো, এর কোনো বোধভাসই নেই। দেখছে এত মানুষ খেতে বসেছে, তারপরেও কিন্তু এই মোটর ভ্যানটা ঢুকিয়ে দিয়েছে, তাতে দেখো কত মানুষের বিপত্তি। প্লাস কিন্তু প্যান্ডেলের একটা বাসও কিন্তু এই মোটর ভ্যানটার জন্য কিন্তু ভেঙে গেছে। তো এরপরে দেখো এটা আমি ক্যাপচার করেছি কারণ এখানে আমাদের দীপ, মানে আমার ভাসুরের ছেলে দীপ, তোমরা অনেকেই দেখেছো আমার সিকিম ব্লগে। তো দীপ এখানে সবাইকে পাতা পরিবেশন করছিল, তো ওটাই আমি একটুখানি ক্যাপচার করেছি। দেখো ও কিন্তু মানে হাতে লেগে পড়েছে, শুধু দীপ কেন, ওই যে পাশে রয়েছে আর এক দাদার ছেলে, সবাই কিন্তু এখানে কেউ বসে নেই, মানে মোট কথা সবাই কাজ করছে। হ্যাঁ, মানে এই না যে কেউ, যেহেতু নিজের পরিবারের একটা অনুষ্ঠান, তো সেখানে তো পরিবারের সকলকেই কাজে হাত লাগাতে হবে। আর যেহেতু এটা আমার নতুন, সেহেতু আমাকে কেউ কাজই করতে দিচ্ছে না, আমি তো শুধু বসেই রয়েছি এরকম ক্যামেরা করছি। হ্যাঁ, আর ওই পুজো আর্চার কাজে আমাকে লাগিয়েছে। তো আমি ওই দিকটা করে টোরে এসে এখন খাবারের সময় এখানে এসে বসে আছি ছেলের খাবারটা নেওয়ার জন্য। আর ছেলের খাবার তো দিদি বললো যে দিদি রাখবে, মানে দিদি নিয়েছে ছেলের খাবারটা। এ দেখো কি সুন্দর পাতা পরিবেশন করছে। হ্যাঁ, তো ওটাই আমি, আর এখানে সম্রাট আর আমার হাজব্যান্ড বসে পড়েছে, দেখো এই দেখো ওর কাছ থেকে পাতাগুলো নিয়ে নিল, ও তো দেখে লজ্জা পেয়ে গেল যে আমি এরকম ক্যামেরা করছি। এরপরে দেখো আসল মজা, যেখানে নাকি আমাকে কাদা খেলার জন্য নিয়ে যাচ্ছে, যেটা আমি আগে জানতেই পারিনি। আমি ভেবেছি সবার গায়ে কাদা, নর্মালি আমাকে হয়তো প্রণাম করতে নিয়ে যাচ্ছে। উমা, গিয়ে আমার সঙ্গে কি হলো সেটা তোমরা চলো দেখতেই পাবে।
हाँ जी हाँ जी अरे देखा जाएगी ফোন গেল গড় গড় বেরিয়ে যাচ্ছি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সাথে দিদির বড় মেয়েকে নিয়ে যাচ্ছি, খুব মজা করে কাটাবো এক সপ্তাহ। আর শাড়িটা পরে যাচ্ছি কারণ মা কুর্তিটা ভিজিয়ে দিয়েছে, শুকায়নি, ওয়েদার মেঘলা ওয়েদার ছিল, তো শাড়ি অগত্যা পরে যেতে হচ্ছে। এই একটাই শাড়ি এনেছিলাম আর ওই একটাই কুর্তি এনেছিলাম। তো ব্লগটা এইটুকুনি থাকলো, খুব মজা করে কাটলো। আর সব থেকে মজাদার লাগলো যেটা হলো সেটা হলো এই কাদা খেলা। তাও তো অল্প একটু পার্টিসিপেট করতে পেরেছি, প্রথমে আসছিলাম না, তারপরে বৌদিরা সব টেনে টুনে নিয়ে গেল। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।